হাই স্টুডেন্টস, ব্রাইট ফিউচার টিউটোরিয়ালসে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি তোমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের নবম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য তোমাদের যে প্রশ্নবিচিত্র রয়েছে রায়ান মার্টিনের, তার প্রথম স্কুলটা ফিজিক্যাল সায়েন্সের, ওটা আমি সলিউশন করে দেখাবো। চলো আমরা শুরু করি। গ্রুপ এর প্রথম কোশ্চেন আছে কি, 1 মল অক্সিজেন পরমাণু বলতে বোঝায়, এটা অপশন হচ্ছে কি ডিএরটা হবে 6.022 × 10⁻23 সংখ্যক অক্সিজেন পরমাণু। তারপর আছে দেখো, কোনটির গ্রাম আণবিক ভর ও গ্রাম পারমাণবিক ভর সমান, এখানটা কি হবে না ডিএরটা হবে ওজন। তিনেরটা দেখো, বস্তুর স্থিতিস্থাপক সীমার মধ্যে কোনটি ধ্রুবক, ওই যে হয়েছে বিয়েরটা পীড়ন বাই বিকৃতি। চারেরটা, ব্যারোমিটারের পাঠ ধীরে ধীরে কমতে থাকলে বুঝতে হবে, ডিএরটা হবে বৃষ্টিপাতের সম্ভাবনা। পাঁচেরটা দেখো, কঠিন কঠিন দ্রবণের একটি উদাহরণ হলো ব্রোঞ্জ হবে, একেরটা এ ব্রোঞ্জ হবে ওটা। তারপর দেখো ওখানে আবার অ্যান্সারগুলো একটা ছকের মতো করে দেওয়া আছে তোমাদের বোঝার জন্য। তারপর দেখো, তারপর রয়েছে ছয়েরটা, বলয় পরীক্ষার সাহায্যে কোন অ্যাসিডকে শনাক্ত করা যায়, এটা হবে নাইট্রিক অ্যাসিড, এরটা HNO3। সাতেরটা দেখো, একটি আম্লীয় দ্রবণের পিএইচ হলো, অ্যান্সারটা হবে ডি 5.1। তারপর আটেরটা দেখো, কোনো বস্তু এ বিন্দু থেকে যাত্রা শুরু করে এসএবি পথে বি বিন্দুতে পৌঁছালো, যাত্রাপথে বস্তুর উপর এফ বল কাজ করেছে, এসএবি পথটি যদি আর ব্যাসার্ধ অর্ধবৃত্তাকার পথ হয় তবে বস্তুটির দ্বারা কৃতকার্য কত হবে না ডি সমান 2FR। এবার দেখো দুয়ের দাগের কোশ্চেন অ্যান্সারগুলো, গ্রুপ বি এর দুয়ের দাগের। নিম্নলিখিত প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও। এসটিবিতে 44.8 লিটার অক্সিজেন গ্যাসের মল সংখ্যা কত? দেখো আমরা জানি 1 মল মানে 22.4 লিটার, তাহলে কী হয় বৈকিক নিয়ম করবে, 22.4 লিটার হয় 1 মল, তাহলে 1 লিটারে কত হয় আর 44.8 লিটারে কত হয়, তাহলে কাটাকাটি করলে 2 মল পেয়ে যাবে। অথবা দেখো, দুটি বেলুনের একটি হাইড্রোজেন গ্যাসের 1.8066 × 10⁻23টি এবং অপর 2 মল হাইড্রোজেন গ্যাস আছে, কোন ক্ষেত্রে অনুসংখ্যা বেশি হবে? এবার দেখো, একটা আছে অনুসংখ্যা দেওয়া আছে, আরেকটা আছে মোল সংখ্যা, তাহলে হবে কি না 2 মল হাইড্রোজেন গ্যাসের অনুসংখ্যা বেশি হবে, কারণ 1 মলে আমরা জানি 6.023 × 10⁻23 থাকে, তাহলে 2 মলে 2 দিয়ে গুণ করলে বেশি সংখ্যক হবে। দুইটা দেখো, সংকুচিত স্প্রিংয়ে কী ধরনের শক্তি থাকে, এটা হবে কি স্থিতিশক্তি। তিনের দেখো, জলে দ্রবণ মেশালে পৃষ্ঠটানের কি পরিবর্তন হয়, এটা হবে হ্রাস পায়। চারেরটা দেখো, সত্য বা মিথ্যা লেখো, প্লবতা বস্তুর জ্যামিতিক আকৃতির উপর নির্ভরশীল, না এটা মিথ্যা হবে। পাঁচেরটা, সর্বোচ্চ শীর্ষবেগে প্রবাহী কোন নলের মধ্যে দিয়ে ড্যান্স প্রবাহে প্রবাহিত হয়, এটা হবে কি না অশান্ত বা টার্বুলেন্ট। তারপর দেখো, শূন্যস্থান পূরণ করো, সাইফনের ছোট বাহুর উচ্চতা ড্যাশফুটের বেশি হলে সাইফন কাজ করে না, এটা হচ্ছে 34 ফুটের। সত্য মিথ্যা লেখো ছয়েরটা, প্রকৃত দ্রবণের মধ্যে দিয়ে আলোকরশ্মি পাঠালে দ্রবণের কণাগুলি দ্বারা আলোকরশ্মির বিক্ষেপণ ঘটে, এটা মিথ্যা হবে। এটা যে বিক্ষেপণ ঘটা রয়েছে ওটা হবে, ওটা কার হতো না, ওটা যদি কলোডীয় দ্রবণ হতো। সাতেরটা দেখো, শূন্যস্থান পূরণ করো, একটি প্রশম অক্সাইড উদাহরণ হলো H2O, এছাড়া জিঙ্ক অক্সাইড রয়েছে, অনেক কিছু রয়েছে। তারপর দেখো, তারপরে প্রশ্নগুলো দেখো, তারপর দাগের প্রশ্নগুলো, সোডিয়াম ক্লোরাইডের আণবিক ভর 58.5, এই উক্তিটি সঠিক নয় কেন? আমরা জানি সোডিয়াম দেখা উত্তর দেওয়া আছে এখানে, সোডিয়াম ক্লোরাইড NaCl একটি আয়নিক যৌগ, আয়নিক যৌগে পৃথক অণু থাকে না, এখানে ধনাত্মক হবে, ধনাত্মক বা Na+ ও ঋণাত্মক Cl- মিলে আয়নিক জালক বা আয়নিক ল্যাটিক্স গঠন করে, তাই NaCl এর ক্ষেত্রে আণবিক ভর বলা যায় না। এর সঠিক পরিভাষা হলো সংকেত একক ভর বা ফর্মুলা ওয়েট আমরা যেটা বলি। সোডিয়ামের জন্য তোমরা জানো 23 আর ক্লোরিনের 35.5 যোগ করলে 58.5 হবে। সুতরাং সোডিয়াম ক্লোরাইডের আণবিক ভর 58.5 উক্তিটি সঠিক নয়, কারণ NaCl একটি আয়নিক যৌগ, এর আণবিক ভর নয়, সংকেত একক হয় এটা। এরপরে দেখো, বৃষ্টির জলের ফোঁটার আকার গোলাকার হয় কেন? না, বৃষ্টির জলের ফোঁটার আকার গোলাকার হয় কারণ জলের অণুগুলির মধ্যে পারস্পরিক আকর্ষণ বল বা পৃষ্ঠটান বল সব দিকে সমানভাবে কাজ করে, আর পৃষ্ঠটান বল ফোঁটাটির পৃষ্ঠফলককে সর্বনিম্ন করতে চাই।
কোনো নির্দিষ্ট আয়তনের জন্য গোলকের পৃষ্ঠফল সর্বনিম্ন হয়, তাই বৃষ্টির জলের ফোঁটার গোলা আকার গোলাকার হয়। এরপর 3 দাগের দেখো, 3 দাগেরটা হচ্ছে বস্তুর গতিশক্তি এটা ঋণাত্মক হতে পারে না কেন? এটা কোশ্চেনটা একটু তোলা হয়েছে, দেখবে তোমাদের প্রশ্নবিচিত্র বইয়ে লেখা আছে ঋণাত্মক হতে পারে না কেন। আর 5 নিউটন বল ক্রিয়ায় একটি বস্তুকে বলের অভিমুখে 1 সেন্টিমিটার সরাতে কত কাজ করতে হবে? বস্তুর গতিশক্তি ঋণাত্মক হতে পারে না, কারণ দেখো গতিশীল কোনো বস্তুর ভর শূন্য নয়, কোনোদিন ভর তো কোনোদিন শূন্য হতে পারে না, এম। আর বেগ শূন্যের বেশি হয় সবসময়, বেগ হলে কি শূন্যের বেশিই হবে, তাহলে গতিশক্তি হাফ এম ভি স্কোয়ার। এখানে দেখো হাফ এম ভি স্কোয়ার যে সমীকরণে এম নটিক্যালস টু জিরো হচ্ছে আর ভিও নটিক্যালস টু জিরো, দুটাই যখন জিরো গ্রেটার দেন জিরো হচ্ছে, এম তো কোনোদিন জিরো হচ্ছে না আর ভি গ্রেটার দেন জিরো হচ্ছে, তারা হচ্ছে হাফ এম ভি স্কোয়ারটা গ্রেটার দেন জিরো হবে, তাই কোনো বস্তুর গতিশক্তি ঋণাত্মক হতে পারে না। তারপরটা দেখো 5 নিউটন বলের ক্রিয়ায় একটি বস্তুকে বলের অভিমুখে 1 সেন্টিমিটার সরাতে কত কাজ করতে হবে? আমরা জানি কি ওয়ার্ক সমান ফোর্স ইন্টু সরণ, তাহলে এফ ডাব্লিউ সমান এফ ইন্টু এস, ওখানে সূত্র দেখো মানগুলো পুট করে অ্যান্সার পেয়ে যাচ্ছে 0.05 জুল। এরপরে দেখো অ্যান্সার, মোলার মাত্রার উষ্ণতার উপর নির্ভরশীল কেন? এখানে দুটো কোশ্চেন আছে, আর অথবা আছে দ্রাব্যতা সংজ্ঞায় উষ্ণতা উল্লেখ থাকে কেন। দেখো মোলার মাত্রায় প্রতি লিটার দ্রবণে দ্রাবের মোল সংখ্যা মোলার মাত্রা বলে, মানে কতটা লিটার দ্রবণে কত পরিমাণ দ্রাব আছে কত, এটা হচ্ছে মোলার মাত্রা। আর উষ্ণতার উপর নির্ভরশীল হওয়ার কারণ হচ্ছে তাপমাত্রা পরিবর্তন হলে দ্রবণের আয়তন পরিবর্তিত হয়, কিন্তু দ্রাবের মোল সংখ্যা অপরিবর্তিত থাকে, তাই আয়তন পরিবর্তনের ফলে মোলার মাত্রাও পরিবর্তিত হয়, এই জন্য মোলার মাত্রা উষ্ণতার উপর নির্ভরশীল। এরপরে দেখো অথবাতে দ্রাব্যতার সংজ্ঞায় উষ্ণতার উল্লেখ থাকে কারণ তাপমাত্রার পরিবর্তনের সঙ্গে অধিকাংশ পদার্থের দ্রাব্যতা পরিবর্তিত হয়, তাই নির্দিষ্ট তাপমাত্রায় দ্রাব্যতা প্রকাশ করা হয়। এরপরে দেখো সোডিয়াম বাইকার্বনেট মানে NaHCO3 একটি অ্যাসিড লবণ, ব্যাখ্যা দাও। সোডিয়াম বাইকার্বনেট NaHCO3 একটি অ্যাসিড লবণ কারণ কার্বনিক অ্যাসিডের আংশিক প্রশমনের ফলে উৎপন্ন হয় এবং এর অণুতে একটি প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন বিদ্যমান থাকে, তাই NaHCO3 কে অ্যাসিড লবণ বলা হয়। দেখো NaHCO3 একটা হাইড্রোজেন আছে না, এটা প্রতিস্থাপনযোগ্য, মানে এখনো ওকে প্রতিস্থাপিত করা যেতে পারে, তাই জন্য একটা এইচ আছে, এইচ থাকার জন্য একে অ্যাসিড লবণ বলে। আরেকটা ছিল আরএনএস তত্ত্ব অনুযায়ী ক্ষারকের সংজ্ঞা দাও। আরএনএস তত্ত্ব অনুযায়ী হচ্ছে যে